তো হ্যালো বন্ধুরা, তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আমরা যে সিনেমাটা নিয়ে কথা বলবো, সিনেমাটার নাম হচ্ছে কারুপ্পা। তো দেরি না করে কাহিনী শুরু করে দিই। কাহিনী শুরুতে আমরা দেখতে পাই যে কাহিনীতে বলছে যে একটা ঘন জঙ্গলের মধ্যে একটা দেবতার মূর্তি আছে, আর এই দেবতার নাম হচ্ছে কারুপ্পা। তার কাছে যে কোনো কেউ মনের পুরো শান্তি কামনা করে যদি কোনো কিছু চাইতে আসে, তাহলে এই দেবতা তার মনের ইচ্ছা পূরণ করে দেয়। তারপরে আমরা দেখতে পাই যে কেরালা থেকে একজন বয়স্ক লোক এসেছে, সাথে তার মেয়েও এসেছে। পরে আমাদেরকে কেরালা একটা ছোট গ্রামের একটা তার বাবা আর তার মেয়ে মীরাকে দেখতে পাই, যে মীরাকে নিয়ে তারা চেন্নাইতে এসেছে, কারণ মীরার একটা শারীরিক অসুবিধা আছে। সেই অপারেশনটা সে শুধু চেন্নাইতে করাতে পারবে। কেরালা থেকে ডাক্তার অ্যাপ্রুভাল দিয়ে তাদেরকে চেন্নাইতে পাঠায়। তারা রেল স্টেশন দিয়ে ট্রেন দিয়ে তারা যখন একটা ট্রেন স্টেশনের মধ্যে নামে, তার একটা কিডনি ফেল হয়ে গেছে, আর আরেকটা কিডনি সে বাঁচানোর জন্যই সে এত পরিশ্রম করছে। আর তার মেয়ের যাতে বাঁচাতে পারে, তার মেয়ের জন্য তার বাড়ি জায়গা সম্পত্তি সবকিছু বিক্রি করে দিয়েছে। আর তার বাড়িতে কিছু গয়না সম্পত্তি ছিল, সেগুলি নিয়ে তারা চেন্নাইতে চলে আসে। তারপর তারা স্টেশনে নামার পর তারা অটো ড্রাইভারকে বলছে যে তারা যেন একটা হসপিটালে তাদেরকে নিয়ে যায়। তখনই যখন এ অটো ড্রাইভার বলছে যে এখন নিয়ে যেতে পারবে না, অটো ড্রাইভার চলে যাওয়ার সাথে সাথেই সেখানে দুজন দুষ্কৃতীরা এসে তাদের উপর হামলা করে দেয়। আর সেখান থেকে তাদের যে গয়নার ব্যাগটা ছিল, সেই ব্যাগটা শিকারীরা এখান থেকে নিয়ে চলে যায়। পরে তারা এখান থেকে সোজা পুলিশ স্টেশনে চলে যায়। আর পুলিশ স্টেশনে যাওয়ার পর তাদেরকে কেউ হেল্পও করছিল না থানা থেকে। তারা বলছিল যে হতে পারে কিছু বিমার টাকা নেওয়ার জন্য তারা এখানে মিথ্যা অপবাদ চালাচ্ছে এখানে এসে। পরে সে ভদ্রলোকটা যখন অনেকক্ষণ কান্নাকাটি করে তাদের হাত পায়ে ধরে, তারপর থানার লোকেরা তার কেসটাকে নেয়। তারপরে পুলিশ স্টেশনের লোকেরা কিছু ছোটো মোটো চোরকে ধরে আনে থানার মধ্যে। আনার পর তাদেরকে বলে যে এখান থেকে কারা তোমার গয়নাগুলি চুরি করেছে তাদেরকে এখান থেকে বের করো। কিন্তু সে ভদ্রলোকটা তো, তার এত মনে নেই যে কোন বা কারা এসে এই তার কাছ থেকে গয়নাগুলি চুরি করেছিল। এই চোরগুলিকে থানার মধ্যে নিয়ে পুলিশেরা অনেকক্ষণ উদ্যম মাধ্যম দেয়। তারপর আমরা জানতে পারি যে এই লোকেরাই বলেছে যে তারা নাকি চুরি করেছে। তারপর যে গয়নার ব্যাগটা ছিল, ব্যাগের মধ্যেও তারা পুরোপুরি সব গয়না, মানে পুলিশ স্টেশনের মধ্যে যে গয়নাগুলি দিয়েছিল চোরেরা, যে পুরোপুরি গয়নাগুলি সে ভদ্রলোকটাকে তারা দেয়নি, এখান থেকে কিছু গয়না সরিয়ে নিয়েছে। পরে ভদ্রলোকটা এখানে চেক করে দেখে যে এখানে সব স্বর্ণ নেই। তখন সে ভদ্রলোকটা পুলিশ থানা তাদেরকে জিজ্ঞাসা করছে যে এখানে তো আরো অনেক গয়না ছিল, তাহলে সেই গয়নাগুলি কোথায় গেল? তখন পুলিশ থানা থেকে বলে যে হতে পারে চোরেরা বিক্রি করে দিয়েছে। সেই ভদ্রলোকটা ভাবে যে ঠিক আছে, যতগুলি গয়না হয়েছে হতে পারে তার মেয়ের অপারেশন হয়ে যাবে, হয়ে গেলেই তারা বেঁচে যায়। কিন্তু তখনই তার উপর একটা আলাদা ঝটকা চলে আসে। তখন থানা থেকে বলে যে তাদেরকে গয়না এভাবে দেওয়া যাবে না, তাদেরকে আগে কোর্টে যেতে হবে, কোর্টে গিয়ে সবকিছু ডিল সবকিছু করার পর তাদেরকে স্বর্ণ দেওয়া হবে, না হলে স্বর্ণ তাদেরকে দেওয়া হবে না। তারপরে তাদেরকে এই শহরের সবচেয়ে বড় উকিল বালকৃষ্ণ তার কাছে পাঠানো হয়। বালকৃষ্ণকে সব উকিলরা তাকে অনেক সম্মান করে, কিন্তু আমরা যেভাবে দেখেছি যে সে এরকম মানুষই নয়। সে সবসময় টাকা চুরি মানে কালাবাজারি ধান্দা সবসময় বেশি করে থাকে। তারা যারা গরিব মানুষ তার কাছে গিয়েছে, সে সবসময় এই কেসগুলিকে অনেক লম্বা করে নেয়। মানে যে কেসটা একদিনে শেষ করবে, সে কেসটা প্রায় 6 মাস ধরে ঘোরাবে, তখনই তাদের কাছ থেকে সে অনেক টাকা ইনকাম করে। বালাকৃষ্ণা সে ভদ্রলোকটাকে বলে যে যদি তোমার গয়না খুব তাড়াতাড়ি লাগে তাহলে কিন্তু অনেক টাকা দিতে হবে তুমি আমাকে। তখন সেই ভদ্রলোকটা বলে যে ঠিক আছে দেব, কিন্তু আমার গয়না আপনি বের করে দিতে হবে। পরে থেকে এই কেসটা যখন শুরু হয়, তখন থেকে ধীরে ধীরে করে কেসটা শুধু মাস কি মাস শুধু বের হতে থাকে। তখন কিছুদিন এজেন্ট তারা কোর্টের মধ্যে যারা যারা কাজ করে বালাকৃষ্ণের আন্ডারের মধ্যে, সবার টাকা পয়সা সেই ভদ্রলোকটাই পে করে। তাদের মদ খাওয়া, বিড়ি খাওয়া, ভাত খাওয়া সবকিছু টাকা সে বালাকৃষ্ণই পে করে। আর কোনো সময় জাজ ভুলে যায় যে আজকে তার ডেট আছে, যার আজকে কাজ আছে, তাদের কাগজপত্র আনতে ভুলে গেছে, এরকম বলে শুধু কেসটাকে শুধু এগিয়ে নিয়ে যাচ্ছে। মীরা শুধু তার বাবার দিকে তাকিয়ে শুধু ভাবছে যে বাবা আমার জন্য এত কষ্ট করছে। তখন মীরাও বুঝতে পারছে যে তার শরীরের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে, কারণ তার রক্ত উল্টে আসছিল। অন্যদিকে ডাক্তারও বারবার বলছিল যে এখন যদি আপনি খুব তাড়াতাড়ি না করেন তাহলে কিন্তু আপনার মেয়ে মারা যেতে পারে, তো যাই করবেন খুব তাড়াতাড়ি করে নেন। আর সে ভদ্রলোকটার কাছে এমন কোনো জিনিসপত্র ছিল না যে সে বিক্রি করে ডাক্তারকে টাকা দেবে সে অপারেশন করার জন্য। তারপরে একদিন আদালতের মধ্যে সে দেখতে পাচ্ছে যে আজকেই যার তার তার যে গয়নাগুলি আছে সে সবকিছু দিয়ে দেবে।
তখন যখনই বলবে যে আজকে তার গয়নাগুলি সবকিছু এখানে শেষ হয়ে যাবে, তখনই জাজ বলে যে আজকে তার কোথাও যেতে পারবে। তখন জাজ বলে যে তখনই জাজ বলে যে আজকে সে কোথাও যাবে। আর এইসব দেখে সে ভদ্রলোকটার মাথা হয়ে যায় গরম। তারপর সে অনেক কথা শোনাতে থাকে জাজকে। সে ভদ্রলোকটা বলে যে আপনার সামনে সবকিছু আছে, তাহলে আপনি পুরো ফেসলাটা এখানে শুনিয়ে আপনি চলে যান আপনি যেখানে যাওয়ার মতন। আমি আপনার কাছে প্রায় 2-3 মাস ধরে এভাবে ঘুরছি, কিন্তু আপনারা কোনোই আমার কিছু পাত্তা দিচ্ছেন না। আমার মেয়ে হসপিটালের মধ্যে ভর্তি আছে, মেয়েকে যদি আমি না বাঁচাতে পারি এটার দায় আমি কাকে দেব? তখনই বালাকৃষ্ণ বলে ওঠে যে এখানে সে যেটা চাইবে সেটাই হবে, আর গরিব এসে এখানে কোনো কিছু চিল্লাফাল্লা করলেও এখানে কোনো কিছুই হবে না, আর টাকা পয়সা ছাড়া তো কিছুই হবে না। পরে আমরা দেখতে পাই সে ভদ্রলোকটা কারাপ্পার যে মন্দিরটা আছে মন্দিরের মধ্যে চলে গেছে, আর মন্দিরের যে মুক্তির উপরে সে মরিচের মশলাগুলিকে সে মাখতে থাকে। আর মেখে সে বলছিল যদি ভগবান যদি এখনো সত্যি থাকে আর যদি সত্যের জয় হয় সবসময়, তাহলে তার মেয়েকে যেন বাঁচিয়ে নেয়। পরে এই দিন রাত্রেবেলা পুরো আকাশ পুরো লাল হয়ে যায়, আর সেই সময়ই একটা অবতার জন্ম নেয়। তখনই আমরা দেখি যে সেই অবতারটা অন্য কেউ নয়, সে হচ্ছে কারাপ্পা দেবতা। পরে তাকে দেখে সবাই এখানে পুরো ভয় পেতে শুরু করে, আর সে ধীরে ধীরে করে যারা যারা গরিবের কাছ থেকে টাকা পয়সা মেরে খেয়েছিল তাদেরকে সাজা দিতে শুরু করে। এখানে সবচেয়ে বেশি ভয় পাচ্ছিল বালাকৃষ্ণা। সে ভাবছিল যে এখানে তো সে মানুষ নয়, সে একটা কোনো কিছু না একটা অবতার হবে। তখনই সে কারাপ্পা দেবতা সে বালাকৃষ্ণাকে বলে যে এখানে সেই হচ্ছে মেইন ভিলেন, কারণ সেই যে এখানে টাকা পয়সা যা কিছু আছে সবকিছু ঝামেলা ওকে দিয়ে শুরু হয়েছে। বালাকৃষ্ণা সেই জায়গার মধ্যে হাসতে শুরু করে। তখন কারাপ্পা স্বামীকে সে বালাকৃষ্ণা বলে যে এখানে টাকা পয়সা ছাড়া কোনো কিছুই হয় না, আর আপনি যদি কোনো কিছু করতে চান তাহলে আপনি নিজে এসে এখানে কোনো কিছু করে দেখান, আর টাকা পয়সা ছাড়া আপনি যা পারেন তা করে দেখান, তখন গিয়ে আমি বুঝবো। তখন সে কারাপ্পা স্বামী সে বুঝতে পারে যে এখন এসব করে কোনো লাভ হবে না, আগে মানুষের উপর সে আত্মবিশ্বাসটা আনতে হবে যে এইসব করে কোনো কিছু লাভ নেই, তারপর কি যদি কিছু হয়। তারপরে সে একজন ভদ্র উকিল সেজে সে উকালতি করতে শুরু করে। তখন সে গিয়ে তাদের সে মানে ফাইলটা ছিল, সে ফাইলটা নিয়ে তাদের কেসটা সে লড়বে বলে দেয়। তারপরে সে এসে দেখছিল যে এখানে যদি একটা ফাইলও এখান থেকে লাড়তে হয় তাহলে সেখানেও টাকা পয়সা লাগবে, মানে এখানে কালোবাজারি ছাড়া কোনো কিছু করাই অসম্ভব। তারপরে সে কোনো টাকা পয়সা ছাড়াই সে ধীরে ধীরে সিস্টেমের সাথে সে লড়তে শুরু করে। তারপর তার নাম পুরো শহরের মধ্যে মানে উঠতে শুরু করে। দিন আদালতের মধ্যে একটা ভালোই সিস্টেম হয়ে যায়। সে গরিব যে ভদ্রলোকটা আছে, ভদ্রলোকটা কেস লড়ার জন্য এখানে 4-4 জন উকিল রেডি হয়ে আছে। তারপরে এখানে 4জন বলতে শুরু করে যে এই কেসের মেইন নাকি সেই উকিল। তারপর জাজ এখানে তার মাথা গরম হয়ে যায়। জাজ বলে দেয় যে তোমরা আগে ডিসাইড করো যে এখানে মেইন উকিল কে, তারপরেই তোমরা আমার কাছে এসো। তখন গিয়ে আমরা জানতে পারি যে এই সব কিছু বালাকৃষ্ণার প্ল্যানই চলছিল, কারণ বালাকৃষ্ণা চাইছিল যে এসব করে যদি সবাইকে এখানে এভাবে উস্তায় রাখা যায় তাহলে কেউর কোনো সাহায্য করতে পারবে না। পরে আমরা সেখানে একজন মানে ইমানদার একজন মহিলা উকিলকে দেখতে পাই, তার নাম হচ্ছে প্রীতি। পরে সে এসে কারাপ্পা স্বামীকে এসে বলতে শুরু করে, মানে প্রীতি, যে বাইরে থেকে আদালতকে এরকম ভাবে দেখানো হচ্ছে যে এখানে পুরো সত্যিরই জয় হয়, কিন্তু ভিতরে আসলে বোঝা যায় যে কোথায় কতটুকু ঘোটালা চলছে, টাকা পয়সা ছাড়া তো এখান থেকে একটা পাতাও লড়ে না। প্রীতি মহিলাটা তাকে উদাহরণ হিসাবে একটা জিনিস পুরো দেখায়ও, যে এখানে একজন এমএলএর উপরে একটা মেয়ের হানস্তানি একটা কেস আছে। সেই কেসের মধ্যে সেই যতগুলো উকিল যারা আছে সবাই সবসময় এমএলএর উপরই সাপোর্টের মধ্যে আছে, কিন্তু এখানে সত্যি কথা বলতে গেলে এখানে সে মহিলাটার কোনো দায়ী নেই, মানে মহিলাটার এখানে কোনো দোষই নেই, সবকিছুর দোষের দায়ী এখানে সে এমএলএটাই। তখনই সর্বনাশ মানে দিন কোর্টরুমের মধ্যে সেই মানে স্বামী সেখানেই এসেছিল, তার সাথে প্রীতিও ছিল। তারা এসে যখন স্বামীর এখানে প্রচুর মাথা গরম হয়ে যায় তখন সে এখানে একটা জাদু দেখায়। সেটা দেখে এখানে যারা যারা ছিল তারা তো কিছুই বুঝতে পারেনি, কিন্তু এখানে যে আরো 4জন উকিল ছিল তাদের যে কাগজগুলি ছিল সে সবগুলি ছিঁড়ে ফেলে দেয় মানে প্রীতি। তখনই সে যেমন যে বালাকৃষ্ণ বুঝতে পারে যে এখানে কারাপ্পা স্বামী তার নিজের যে শক্তি আছে সে শক্তি এখানে ব্যবহার করছে। তখন সেই জায়গার মধ্যে বালাকৃষ্ণ সে কারাপ্পা স্বামীকে গিয়ে বলে, আপনি যদি এখানে ভগবানের কোনো শক্তি ইউজ না করে এখানে যেভাবে আইন চলছে সেভাবে আপনি এই কেসটাকে জিতে দেখান, তখনই আমি মানতে পারবো যে আপনি মানুষের রক্ষার দেবতা।
পরে আমরা মীরাকে দেখতে পাই যে সে তার মনের সবকিছু সে পুরো ভেঙে গেছে, কারণ সে এতদিন ধরে এভাবে তার বাবার সাথে সে শুধু ঘুরছে যে কিছু একটা হবে কিছু একটা হবে, কিন্তু কিছুই হচ্ছে না। কারাপ্পা স্বামী মানে সর্বানন্দ সে মানে তাদেরকে আশ্বাস দেয় যে পরের যে যখন আসবে আবার যে কেসটা নিয়ে, তখন তারা অবশ্যই জিতবে এই কেসটা। আমরা দেখি যে জার্জের সাথে সে এখানে কারাপ্পা স্বামী তাদের এখানে কথাবার্তা চলছে, তখন সেখান থেকে মীরা তারও মাথা গরম হয়ে যায়। সে বলে দেয় যে আর কতদিন ধরে আমরা ঘুরবো, আমাদের স্বর্ণ আমাদেরকে দেবে, সেটা নিয়ে আমরা কতদিন ধরে এখানে ওখানে শুধু টাকাই খেয়ে যাচ্ছি, কিন্তু আমরা আইন কোনো কিছু আমরা চোখে পাচ্ছি না যে আমরা কি করব। তখন সেই জায়গার মধ্যে জার্জেন ছিল, তার মাথা গরম হয়ে যায়। তখন সে বলতে শুরু করে যে এখানে শুধু ভগবান তিনি, তাকে ছাড়া এখানে কেউ আর ভগবান হতে পারবে না। আর মীরা যে ড্রেসটা পরে এসেছে সে ড্রেসটা নিয়েও সেই জার্জ তাকে অনেক কথা শোনায়। তারপরে এখানে এই জার্জ তাকে মানে সেই মীরাকে বলে দেয় যে তাকে আজকে একদিনের জন্য জেলের মধ্যে রাখার জন্য। তারপর তাকে যখন জেলের মধ্যে নিয়ে যায় সেখানে তার বমি উল্টোই আসা শুরু হয়ে যায়। তারপর স্বামী তাকে নিয়ে হসপিটাল নিয়ে যায়, আর তার বাবারও এখানে মনটা প্রচুরই ভেঙে যাচ্ছিল। তারপরের দিন আমরা দেখতে পাই যে এখানে মানে আদালতের মধ্যে তাদের মধ্যে নিয়ে কথাবার্তা শুরু হয়ে যায়। সেখানে কথাবার্তা হওয়ার পর সেখান থেকে তার যে স্বর্ণগয়না ছিল তার বাবার কাছে সব স্বর্ণগয়নাগুলি পাঠিয়ে দেয়। আর এই কেসটাও সর্বানন্দ জিতে ফেলে, মানে কারাপ্পা স্বামী জিতে ফেলে। তার বাবাও খুব হাসি মুখে সে স্বর্ণগুলিকে নিয়ে সে হসপিটালের দিকে যাচ্ছিল। তারপরে সেই জায়গার মধ্যেই যখন মানে মীরার বাবা যখন এই স্বর্ণগুলিকে নিয়ে হসপিটালের দিকে যাচ্ছিল, তখন মীরার বাবার কাছে একটা কল আসে। সে কলের মধ্যে জানতে পারে যে মীরার এই পৃথিবীতে নেই, মীরা মারা গেছে। তারপরে সেই জায়গার মধ্যে কারাপ্পা স্বামী তখন বুঝতে পারে যে এখানে সে এত ইমানদারিভাবে চলেও তার কোনো লাভই হলো না, লাস্ট পর্যন্ত মেয়েটা মারাই গেল। তখন বালাকৃষ্ণ এসে বলে যে সে ইমানদারি করে লড়ে কোনোই লাভ হয়নি, আর যদি এই কেসটা যদি এখন বালাকৃষ্ণ লড়তো তবে এ মেয়েটাকে তো মরতে দিত না। পরে সেই যে এমএলএটার উপর একটা মহিলা কেস করেছিল সেই কেসটা চলে আসে, আর কেসটা আসার পরেই সেই কেসটা নিয়ে নেয় কারাপ্পা স্বামী। কারাপ্পা স্বামী কেসটা নেওয়ার পর সে প্রীতিকে এই কেসটা দিয়ে দেয় লড়ার জন্য। তারপর প্রীতি আর বালাকৃষ্ণার সাথে যখন এই কেসটা নিয়ে লড়াই চলছিল, তখন সে বালাকৃষ্ণও সেই জায়গার মধ্যে মিথ্যা কথা বলতে পারছিল না, কারণ এখানে কারাপ্পা স্বামী কিছু একটা চাল চালিয়ে দেয় তার মন্ত্র মানে ভগবান হিসাবে, যে এখানে এই আদালতের মধ্যে যেই আসবে সে আর কখনো মিথ্যা কথা বলতে পারবে না। সে যদি মিথ্যা কথা বলতেও চায় সে মিথ্যা কথা বলতে পারবে না। আর এখানে যারা ছিল জজ মানে যারাই এখানে এই আদালতের ভিতরে আসছিল সবাই সত্যি কথা বলছিল, কেউ আর মিথ্যা কথা বলতে পারছিল না। আর এখানে বালাকৃষ্ণ সে জার্জের নামেও অনেক সত্যি কথা বলে ফেলছিল, যেটা জার্জে শুনেও তার মাথা গরমে যায়। তখন জার্জ ডিসাইড করে নেয় যে বালাকৃষ্ণকে মেরে ফেলবে। তারপর বালাকৃষ্ণ আর জার্জ মিলে তারা ডিসাইড করে যে এখানে যে এই আদালতটা আছে এই আদালতটা আর এখানে রাখবে না, এখান থেকে নিয়ে চলে যাবে অন্য একটা জায়গার মধ্যে। কারণ কারাপ্পা স্বামী তার এরিয়ার মধ্যেই সে শক্তিশালী থাকে, সে অন্য এরিয়ার মধ্যে গিয়ে সে শক্তিশালী হতে পারবে না। তারপরে সে এখানে আরো যারা উকিল ছিল তাদেরকে মিলিয়ে এখানে আন্দোলন করতে শুরু করে যে এই যে তার আদালতটা আছে সেই আদালতটা যে কোনো সময় নিচে পড়ে যেতে পারে, সেটা নিয়ে যাতে আন্দোলন শুরু হয়, অন্য জায়গায় যাতে তাদেরকে আন্দোলন মানে অন্য জায়গায় যাতে তাদেরকে একটা আদালত খুলে দেয়। তারপর সেই জায়গার মধ্যে জার্জের সঙ্গেও সেখানে সে বালাকৃষ্ণ অনেক মারপিট হয়ে যায়, সেই জায়গার মধ্যে জার্জকে বালাকৃষ্ণ মেরে ফেলে। আর সেই বিল্ডিংটা আছে বিল্ডিংটাকেও ভাঙচুর করতে শুরু করে দেয়। তারপর এখান থেকে মানে ট্রান্সফার হয়ে অন্য জায়গার মধ্যে সে আদালতটা চলে যায়। আর বালাকৃষ্ণ মানে সে জানতো যে এখানে ভগবান কারাপ্পা স্বামী সে এখানে আর কিছু করতে পারবে না। পরে সেই যে এমএলএ কেসটা আছে সে কেসটাও এখানে আবার উঠে। তখন উঠার পর এখানে বালাকৃষ্ণ সে ভাবছিল যে এখানে যে জাজটা হয়েছে তাকে অনেক টাকা পয়সা খাইয়ে তার পক্ষে নিয়ে নেবে। তখন প্রীতি বুদ্ধি করে বলে যে কারাপ্পা স্বামীও তাকে এখন দেখছে। তারপর এই জাজটা সে বুঝে গেছে আর যে যদি এখানে সে মিথ্যা কথা বলে তাহলে তাকেও এখানে মেরে ফেলবে। তারপর সেই জাজটা সত্যি হিসাবে সে এখানে পুরো রায়টা শোনায়। তারপরে এখান থেকে পুরো কাহিনী পুরো উল্টো হয়ে যায়। আর এখানে যারা জাজ ছিল তাদের মধ্যেও এখানে অনেক মারপিট হতে শুরু হয়। সেখান থেকে কারাপ্পা স্বামী এসে বালাকৃষ্ণকে মেরে ফেলে। তখন বলে দেয় যে এখানে কেউ আর মিথ্যার অবদান করতে পারবে না, যারা এখানে মিথ্যার কোনো কিছু নিয়ে শুরু করবে তাদেরকে এখানে মেরেই ফেলবে। মানে এখানে কোনো টাকা পয়সা কোনো কালাবাজারি করতে পারবে না, কারণ এখানে সাধারণ মানুষের যদি জয় না হয় তাহলে এই আদালত এত কিছু কিসের জন্য, এসব নিয়ে পুরো কাহিনী শেষ হয়ে যায়। আর লাস্টে আমাদেরকে একটা হিন্ট দেয় যে এখানে কারাপ্পা স্বামী 2ও আসতে পারে, কারণ
প্রথম তো এখানে আদালতের মধ্যে কারাপ্পা স্বামী এসেছিল, তারপর সে চলে গেছে বিধানসভার মধ্যে। আর এখানে এই কাহিনী শেষ হয়ে যায়। আর আপনাদের এই কাহিনীটা কিরকম লাগলো সেটা অবশ্যই করে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকের জন্য